নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ক্রিস্টোফার সেন্ট জন স্প্রিগের লেখা কাহিনী মৃত্যুর সময় 8:30। মূল গল্পের নাম ডেথ অ্যাট 8:30। ক্রিস্টোফার সেন্ট জন স্প্রিগ 1907 থেকে 1937 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি 30 বছর বয়স হওয়ার আগেই মারা যান, কিন্তু এই অল্প জীবনেই তিনি অনেক কাজ করে গেছেন। দীর্ঘদিন মানুষ তাকে মূলত মনে রেখেছিল তার সিরিয়াস কাজগুলোর জন্য, যা তিনি ক্রিস্টোফার কর্ডওয়েল ছদ্মনামে লিখতেন। এর মধ্যে ছিল মানুষের পছন্দের সব কবিতা এবং সাহিত্য ও রাজনীতি নিয়ে লেখা বই ইলিউশন অ্যান্ড রিয়ালিটি। তিনি একজন সাংবাদিক ছিলেন এবং বিমান বিষয়ক একটি ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন। তিনি নানা রকম বুদ্ধিদীপ্ত বিষয়ে আগ্রহ ছিল তার। এর প্রমাণ মেলে তার অসমাপ্ত বই ক্রাইসিস ইন ফিজিক্সে, যা বিখ্যাত বিজ্ঞানী জেডি বার্নাল খুব পছন্দ করতেন। স্প্রিগ 7টি গোয়েন্দা উপন্যাসও লিখেছিলেন। শেষটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। স্পেনের গৃহযুদ্ধে লড়াই করার সময় তিনি নিহত হন। তার গোয়েন্দা গল্পগুলো ছিল হালকা মেজাজের, মজার এবং চমৎকারভাবে লেখা। অনেকেই সেগুলোর প্রশংসা করতেন, কিন্তু তার সিরিয়াস বইগুলোর ভিড়ে সেগুলো একসময় হারিয়ে যায়। তবে সময়ের সাথে চিন্তাধারা বদলায়। এখন মানুষ আবার স্প্রিগের গোয়েন্দা গল্পগুলো নতুন করে খুঁজে পাচ্ছেন। আজকের এই গল্পটি একটি দুর্দান্ত উদাহরণ যে তিনি কত চমৎকারভাবে একটি জটিল ও উপভোগ্য রহস্য গল্প লিখতে পারতেন। শুনতে থাকুন আজকের গল্প, ক্রিস্টোফার সেন্ট জন স্প্রিগের লেখা কাহিনী মৃত্যুর সময় 8:30। অপরাধী এক্সকের জন্য স্বরাষ্ট্র সচিব বা হোম সেক্রেটারিকে হুমকি দেওয়াটা ছিল বেশ দুঃসাহসিক এবং বেয়াদবিপূর্ণ কাজ। হোম সেক্রেটারি পুলিশের দায়িত্বে ছিলেন, আর তিনি খুব একটা ধনী লোক ছিলেন না। যদিও এক্সকে তাকে তার জীবন বাঁচানোর জন্য যে বিশাল মুক্তিপণ দাবি করেছিল তা দেওয়ার সামর্থ্য থাকলেও তিনি একজন অপরাধীর কাছে মাথা নত করতে পারতেন না। এক্সকে নিঃসন্দেহে খুব চালাক এক অপরাধী। সে এর আগে 10 বার হুমকি দিয়েছে। তার শিকারদের মধ্যে 7 জন কোনো তর্ক না করেই টাকা দিয়েছিল। 3 জন টাকা দিতে রাজি হয়নি। সেই 3 জন এখন মৃত। তাদের একজন মারা গিয়েছিল চিলেকোঠা থেকে গায়ের ওপর ভারী জিনিস পড়ে। 3 মিনিট পর পুলিশ যখন চিলেকোঠা তল্লাশি করল, দেখল জিনিসটা ফাঁপা বা খালি। দ্বিতীয় জন মারা গিয়েছিল সাইলেন্সার লাগানো পিস্তলের খুব মৃদু শব্দে। পরে জানা গেল একটা নকল অ্যাম্বুলেন্স থেকে সেই গুলি করা হয়েছিল। তৃতীয় জন ভেবেছিল সিল করা বোতল থেকে হুইস্কি খেয়ে সে নিরাপদ থাকবে, কিন্তু প্রায় 2 ঘন্টা কষ্ট পাওয়ার পর সেও মারা যায়। এতদিনে এক্সকের কাছে যে কোনো অপরাধীকে খুশি করার মতো যথেষ্ট মুক্তিপণের টাকা জমে গিয়েছে। যে 7 জন ভয় পেয়ে টাকা দিয়েছিল তারা প্রত্যেকেই ছিল কোটিপতি, আর সে তাদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়েছিল। ভাবা যেতে পারে যে এক্সকে হয়তো এবার তার অপকর্ম থামিয়ে ভালো নাগরিক হয়ে যাবে। হয়তো সে হাসপাতালে দান করবে, আর সময়ের সাথে সাথে দেশের কাছ থেকে পুরস্কার পাবে এবং ধুমধাম করে শেষকৃত্য হবে তার। কিন্তু সে সেটা করতে চায়নি। অথবা হতে পারে পুলিশের বিশাল তদন্ত তাকে বিরক্ত করছিল, কিংবা সে ছিল এমন এক শিল্পী যে নিজের সৃষ্টি নিয়ে গর্বিত। অথবা সে শুধুই ঝামেলা পাকাতে পছন্দ করে। আবার এমনও হতে পারে হোম সেক্রেটারি স্যার রিচার্ড জন্টেলিকে তার একদমই পছন্দ ছিল না। পুলিশের বড় কর্তারা এসব ধারণা নিয়েই আলোচনা করছিলেন। হোম সেক্রেটারি তাদের ফোনে ডাকার পর তারা তার অফিসে হাজির হলেন। হোম সেক্রেটারি ছিলেন খুব উত্তেজিত এবং তিনি তার গলার কাঁপুনি লুকানোর চেষ্টা করছিলেন। তিনি তাদের একটা বার্তা দেখান, যেটা এক্সকে সবসময় যে টাইপরাইটার ব্যবহার করে তাতেই টাইপ করা হয়েছে। আমাকে 20,000 পাউন্ড দাও, না হলে 13ই নভেম্বর সকাল 8:30 তুমি মারা যাবে। রাজি থাকলে দ্য টাইমস পত্রিকার ব্যক্তিগত কলামে হ্যাঁ লিখে উত্তর দিও। নিচে সই করবে সুইট হার্ট। যদি টাকা চিহ্নিত করার চেষ্টা করো বা আমার নির্দেশ না মানো, তবে তুমি মারা যাবে।
ঠিক যেভাবে বাকিরা মারা গেছে এক্সকের সব চিঠির মতোই এটাও সরকারি কাগজে লেখা এবং সরকারি খামে পাঠানো, যাতে তাকে স্ট্যাম্পের খরচ দিতে না হয়। পুলিশ অফিসারদের একজন গুচ তার বস জন্টলিকে পছন্দ করতেন না। অন্য সময় হলে জন্টলিকে সুইট হার্ট ডাকার মতো এক্সকের সাহস দেখে তিনি হয়তো হেসেই ফেলতেন। স্বপ্নেও কেউ জন্টলিকে সুইট হার্ট ডাকবে না। জন্টলি রাগে তার অগোছালো সাদা গোঁফ টানতে টানতে পলের দিকে ফিরলেন, যে গুচের সাথে কাজ করত। এসব তোমাদের অপদার্থতার ফল, এছাড়া আর কিছু বলার নেই। লোকটা আমাদের নিয়ে হাসাহাসি করছে, সে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে। আর সে আগে যেমন হুমকি দিয়েছে সেটা ঠিক অক্ষরে অক্ষরে পালনও করেছে, বললেন হ্যামার্টন। তিনি ছিলেন সেখানে উপস্থিত তৃতীয় পুলিশ অফিসার এবং গোয়েন্দা বিভাগের অন্যতম কর্তা। এই বিপদের কথা মনে পড়ে জন্টলির মুখ আবার ফ্যাকাশে হয়ে যায়। তিনি বিরক্ত গলায় বললেন, তোমরা আমাকে কি করতে বলছো? আমরা কি তাকে টাকাটা দিয়ে দেব? অবশ্যই না স্যার। হ্যামার্টন বললেন। তার চেহারাটা কিছুটা এশীয় ধাঁচের এবং গোঁফগুলো দেখতে করুণ। তবুও বসের নার্ভাস অবস্থা দেখে তার চোখে কিছুটা কৌতুক খেলা করছিল। আমার মনে হয় এবার সে বাড়াবাড়ি করে ফেলেছে। সে আমাদের একটা নির্দিষ্ট তারিখ আর সময় দিয়েছে। এর আগে সে এমন কখনো করেনি। স্যার, সবচেয়ে ভালো হবে যদি ওই সময়ে আপনাকে এমন একটা জায়গায় রাখা যায় যেটা খুব স্পষ্ট, এমন একটা জায়গা যা দেখতে লোভনীয়, যেখানে এক্সকে ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। আমরা তার জন্য একটা ফাঁদ পাতব। আমি অবশ্য তাত্ত্বিক ফাঁদের কথা বলছি। তিনি বুঝতে পারলেন তার কথায় স্যার রিচার্ড হয়তো ভাবছেন তাকে টোপ হিসেবে ব্যবহার করে কোনো বিশাল ইঁদুর মারার ফাঁদ পাতা হবে। আর স্যার রিচার্ড সত্যি এমন কিছুই ভাবছিলেন, তাই তিনি নাক সিটকান। ও, তাহলে বাঘ ডাকার জন্য আমাকে ছাগল হিসেবে বেঁধে রাখা হবে? না বাবা, মাফ করো। এক্সকে বলেছে আমি নির্দিষ্ট সময়ে মারা যাব। বেশ, আমি যদি ওই সময়ের পরও বেঁচে থাকি, মানুষ আমাদের ওপর আরও ভরসা পাবে, আর সেটাই যথেষ্ট। যেখানে সে আমাকে সহজে ধরে ফেলতে পারবে এমন জায়গায় রাখার বদলে তোমরা বরং আমাকে এমন একটা জায়গায় রাখো যেখানে আমার নাগাল পাওয়াও অসম্ভব। পল এতক্ষণ চুপ ছিল, এবার সে কথা বলে। মোটা চশমার আড়ালে তার মুখটা কম বয়সী ছাত্রের মতো লাগছিল। এই নির্দিষ্ট সময়টা তো একটা চালও হতে পারে। হয়তো সে চায় আমরা ওই সময়ের আগে বা পরে একটু অসতর্ক থাকি। গুজ একমত হলেন। সেই ব্যাপারটা আমাদের মাথায় রেখেই চলতে হবে। আপাতত আমাদের কাজ হলো স্যার রিচার্ডকে খুব কড়া পাহারায় রাখা। তিনি তার বড় লাল গোল মুখটা বসের দিকে ফিরিয়ে যোগ করলেন, আর স্যার, আমি আপনাকে অনুরোধ করব, আমাদের দেওয়া বিশেষজ্ঞের পরীক্ষা ছাড়া আপনি যেন কিছু না খান বা পান করেন। তবুও আমি ব্যক্তিগতভাবে মনে করি এক্সকে তার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। একটা উড়োজাহাজ! হঠাৎ স্যার রিচার্ড চিৎকার করে উঠলেন। এক্সকে যেখানে পৌঁছাতে পারবে না এমন জায়গার কথা ভাবতে ভাবতে এটা মাথায় আসে তার। হ্যামার্টন দুঃখের সাথে মাথা নাড়লেন। ওটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। শেষে প্লেনটা নষ্ট করে দিতে পারে, অথবা মেশিন গান নিয়ে অন্য প্লেনে করে ধাওয়াও করতে পারে। না স্যার, আপনি মাটিতেই থাকুন, যেখানে আমরা আপনাকে চোখে চোখে রাখতে পারবো। সাবমেরিন। স্যার রিচার্ড পরামর্শ দিলেন, কিন্তু এবার তার গলায় জোর ছিল কম। গুজ জিভ দিয়ে একটা শব্দ করে। ওটাতে আক্রমণ করা তো আরও সহজ। সে আপনাকে টর্পেডো মেরে উড়িয়ে দেবে, অথবা ডুবুরি পাঠাতে পারে। মনে রাখবেন লোকটা কতটা ধূর্ত। কিছুক্ষণ তারা এভাবেই কথা বলে যায়। অতীতে এক্সকে কেস সামলানো নিয়ে এই 3 অফিসারকে অনেক অন্যায় সমালোচনার শিকার হতে হয়েছিল। তাই তাদের বসকে এতটা ভয় পেতে দেখে তারা মনে মনে একটু নিষ্ঠুর আনন্দ পাচ্ছিলেন। এমনকি বসের সব মরিয়া আইডিয়াগুলোর খুঁত ধরে তারা তাকে আরও ভয় পাইয়ে দিচ্ছিলেন। পাহাড় কেটে গুহার ভেতর সিল করে দেওয়ার আইডিয়াতেও তারা সমস্যা বের করে দেখান। হ্যামার্টন ক্যাজুয়ালি গোফে হাত বোলাতে বোলাতে বললেন,
নল দিয়ে একটু বিষাক্ত গ্যাস ঢুকিয়ে দিলেই তো শেষ। স্যার রিচার্ড ফ্যাকাশে হয়ে গেলেন। গুজ পলের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, অথবা আপনার ঢোকার আগেই হয়তো সে ওই গোপন জায়গায় লুকিয়ে থাকতে পারে। হোম সেক্রেটারির কাছে এই চিন্তাটা আরও ভয়ঙ্কর মনে হয়। এক্সকের সাথে একা একটা দিন কাটানো। তবে এমনটা ভাবার কারণ নেই যে পুলিশের সেরা 3 অফিসার এক্সকের পাগলাটে পরিকল্পনা থেকে স্যার রিচার্ডকে বাঁচাতে পারতেন না। স্যার রিচার্ডের অদ্ভুত সব আইডিয়া শেষ হওয়ার পর যখন তিনি তাদের কথা শুনতে রাজি হলেন, তখন তারা 3 জন মিলে একটা ভালো পরিকল্পনা মেলে ধরে সামনে। তাদের ব্যাংক অফ ইংল্যান্ডের মাটির নিচের অত্যন্ত সুরক্ষিত ঘরগুলো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। একদম মাঝখানের ঘরটিতে গুজ, পল এবং হ্যামারটনের বসার জন্য 3টি চেয়ার রাখা হলো। ঘরে আর কেউ থাকবে না, তাদের প্রত্যেকের কাছে থাকবে বন্দুক। ঘরের মাঝখানে তাদের চেয়ার দিয়ে ঘেরা অবস্থায় একটা বিশেষ কাঠামো রাখা হলো। সেটা ছিল মোটা বুলেট প্রুফ কাঁচে তৈরি একটা ছোট ঘর বা সেল। এটা এক বিশেষ কোড দিয়ে লক করা ছিল, যা শুধু স্যার রিচার্ড জন্টলি সম্পূর্ণ জানতেন। 6 সংখ্যার কোডের 2টো করে সংখ্যা গুজ, হ্যামারটন এবং পল জানতেন। এর মানে হলো খোলার জন্য তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এর থেকে বোঝা যায় তারা এটাও মাথায় রেখেছিলেন যে তাদের মধ্যেই একজন হয়তো এক্সকে হতে পারে। এটা ভাবার কারণও ছিল, কারণ এক্সকের কাছে ভেতরের গোপন খবর থাকতো সবসময়। হোম সেক্রেটারি সেই কাচের বক্সের ভেতরে হাতে রিভলভার নিয়ে বসে থাকবেন। হ্যামারটনের বিষাক্ত গ্যাসের কথা মনে রেখে বক্সে বাতাসের জন্য বিশেষ ফিল্টার লাগানো হলো, যাতে পুরো ঘর গ্যাসে ভরে গেলেও স্যার রিচার্ড নিরাপদ থাকেন। হুমকির দিন যা ঘটল তা হলো, সকাল 6টায় 6 জন পুলিশ বিশেষজ্ঞ এবং স্থপতি মাঝখানের ঘর এবং তার আশেপাশের সব ঘর ও করিডোর পরীক্ষা করলেন। তারা বড় খালি ঘরগুলোয় লুকানো অস্ত্র, অদ্ভুত পাইপ বা তার বা অন্য কোনো সন্দেহজনক জিনিসের খোঁজ করলেন। ব্যাংকে এমনিতেই ভল্টের জন্য প্রচুর গার্ড আর নিয়মকানুন ছিল, তাই বিপজ্জনক কিছু পাওয়ার সম্ভাবনা ছিল কম। আর তারা কিছু পেলেনও না। নিরাপদ ঘোষণা করার পর ঘরের চারপাশে পাহারাদারদের 3টি বলয় তৈরি করা হলো। ভেতরের 2টি বলয়ে ছিল পুলিশ এবং ব্যাংকের বিশ্বস্ত কর্মীরা, বাইরের বলয়ে ছিল বন্দুকধারী সৈন্যরা। প্রতিটি বলয়ের গার্ডদের জন্য বিশেষ লক করা দরজা ছিল। শুধু স্যার রিচার্ড জন্টলি সেটা খোলার পুরো কোড জানতেন। তবে কোডের অংশবিশেষ দেওয়া হয়েছিল পল, হ্যামারটন, গুজ এবং গার্ডদের 3 সিনিয়র অফিসারকে। 13ই নভেম্বর সকাল 8টায় ব্যাংকের সামনে একটা আর্মার্ড গাড়ি এসে থামে। হোম সেক্রেটারির ওপর হুমকির কথা সাধারণ মানুষকে জানানো হয়নি, তাই খুব কম লোকই গাড়িটা লক্ষ্য করেছিল। স্যার রিচার্ড এবং 3 পুলিশ অফিসার ধীরে ধীরে পাহারার স্তরগুলো পার হলেন। প্রতিটা চেকপয়েন্টে সিনিয়র অফিসাররা তাদের শুধু ভালো করে দেখলেনই না, বরং চার্ট মিলিয়ে তাদের আঙুলের ছাপও পরীক্ষা করলেন, যাতে কেউ ছদ্মবেশে ঢুকতে না পারে। এত সব নিরাপত্তা ব্যবস্থা দেখে হোম সেক্রেটারি নিরাপদ বোধ করলেন। এর আগে পর্যন্ত তার নিজেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতো লাগছিল, যে শেষ মুহূর্তে মাফি নামার অপেক্ষা করছে। সর্বশেষ ভারী দরজাটা তাদের পেছনে সশব্দে বন্ধ হয়ে যায়। স্যার রিচার্ড তার কাচের বক্সে ঢুকে বসে পড়লেন। নিজেকে বোকা বোকা লাগছিল তার, যেন কাচের ট্যাঙ্কে রাখা একটা মাছ। 3 পুলিশ অফিসার চুপচাপ তার চারপাশে বসলেন, প্রত্যেকের কোলে একটা করে রিভলভার। স্যার রিচার্ড তার বন্দুকটা তুললেন, দেখলেন এবং আবার নামিয়ে রাখলেন। তারপর তিনি ঘড়ির দিকে তাকান। 8:10 বাজে, আর 20 মিনিট। গুজ কেসে ওঠে। কাশির শব্দ সেই ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হল। চেয়ার আর কাচের বক্স ছাড়া বাকি ঘরটা ছিল খালি। ছাদের বাল্বগুলো দিয়ে আলো আসছিল, যেগুলো তারের খাঁচা দিয়ে ঢাকা। 4 জন মানুষ মাটির অনেক গভীরে ছিলেন।
বাইরের জগৎ থেকে কারো পক্ষে তাদের কাছে পৌঁছানো ছিল সম্পূর্ণ অসম্ভব। ওপরে বন্যা, বিপ্লব বা লন্ডনে বিশাল আগুন লাগলেও তারা টের পেতেন না। কেউ সুড়ঙ্গ খুঁড়ে তাদের কাছে আসতে চাইলে তাকে সিমেন্ট, স্টিলের পাত, গ্রানাইট পাথর, এমনকি জল ডিঙিয়ে আসতে হতো। চারজনই নিজেদের খানিক বোকা মনে করতে শুরু করলেন। তারা এমন বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন এমন এক অপরাধীর বিরুদ্ধে যে কিনা শুধুই কাগজের ওপর একটা নাম। 8:29 স্যার রিচার্ড জন্টলি তার হাত ঘড়ির দিকে তাকালেন এবং হাসলেন। তিনি এমন একটা ভঙ্গি করলেন যেন বলতে চাইছেন এসব বোকামি, এবং তার ঠোঁট নড়ল, কিন্তু কাচের ভেতর থেকে তারা অবশ্যই কিছু শুনতে পেলেন না। এমন সময় হঠাৎ তার হাসি যন্ত্রণায় বদলে যায়, পুরো মুখটা বেঁকে যেতে শুরু করে। তিনি দাঁড়িয়ে পড়লেন, হাতগুলো পাগলের মতো ছুঁড়ে দিয়ে ধপ করে পড়ে গেলেন মেঝেতে। মেঝেতে পড়ে শরীর মোচড়াতে লাগলেন তিনি। তার শরীর দুবার জোরে জোরে কেঁপে উঠল, আর তারপর তিনি স্থির হয়ে যান। বাকি তিনজন যখন তার কাছে পৌঁছায় তখন তিনি পুরোপুরি মৃত। তো এই হলো ঘটনা। এক্সকে এমনভাবে সফল হয়েছে যা কেউই সম্ভব বলে ভাবেনি। 3 অফিসার বুঝলেন যে শিগগিরই খবরের কাগজে এক আতঙ্কের গল্প ছাপা হবে। এই গল্পের কারণে ভবিষ্যতে এক্সকের পক্ষে যে কারো কাছ থেকে টাকা আদায় করা হয়ে যাবে সহজ। এতটাই সহজ হবে যে তার ভবিষ্যৎ শিকাররা পুলিশকে ডাকার সাহসও পাবে না। তারা ভয়ে সাথে সাথে টাকা দিয়ে দেবে। কাচের বক্সে প্রাণঘাতী কিছু চিহ্ন ছিল না। স্যার রিচার্ড জন্টলির মৃত্যু দেখে পরিচিত কোনো বিষক্রিয়া মনে হলো না। সায়ানাইডের মতো আমন্ড বা বাদামের গন্ধ ছিল না। আবার স্ট্রিকনিন বিষের মতো খুব বেশি যন্ত্রণা বা মুখে ফেনা ওঠাও ছিল না। শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই। তারা দ্রুত তাকে পরীক্ষা করলেন। পুলিশ ডাক্তার পরে না হয় বিস্তারিত দেখবেন। আচ্ছা, সে আমাদের হারিয়ে দিয়েছে আপাতত। হ্যামাটন গম্ভীর মুখে বললেন, আমাদের স্যার চার্লস মার্টেলকে দিয়ে শরীরটা পরীক্ষা করাতে হবে মৃত্যুর কারণ জানার জন্য। গুজকে দেখে মনে হচ্ছিল তার বয়স যেন অনেক বেড়ে গিয়েছে। ফ্যাকাশে মুখে তিনি বললেন, বেচারা জন্টলি, আর আমি কিনা মাত্র কয়েক ঘন্টা আগে তার ভয় পাওয়া নিয়ে হাসাহাসি করছিলাম। নিজেকে সামলাও বন্ধু। হ্যামাটন বললেন। তিনি একজন বিশেষজ্ঞের মতোই ছিলেন, শান্ত, যিনি শুধু নিজের কাজের কথা ভাবেন। এটা একটা সমস্যা, অন্য কিছু ভেবো না। এটা এক কঠিন সমস্যা, কিন্তু আমাদের এটা সমাধান করতেই হবে। আচ্ছা, আপাতত এটা তোমার উপর ছাড়লাম। আমাকে তো আগামী 24 ঘন্টা সরকারি কমিটির জেরার মুখে কাটাতে হবে। পল চশমা খুলে চিন্তিতভাবে মুছতে লাগলেন। এই প্রথম তাকে সত্যিই বড় কোনো সমস্যার সমাধান করতে হবে। তার বয়স মাত্র 32 এবং পুলিশ বিভাগে তার পদোন্নতি হয়েছে খুব দ্রুত। লর্ড গুলমাউথ নামে এক বয়স্ক ব্যক্তি তাকে হঠাৎই এই চাকরি দেন। তার কোনো পুলিশি প্রশিক্ষণ ছিল না, ছিল শুধু কলেজের ডিগ্রি আর একটা ডিনার পার্টিতে এক বিখ্যাত অপরাধের চতুর বিশ্লেষণ। সেই অপরাধ সম্পর্কে পুলিশের ধারণা ছিল ভুল, আর পলের ধারণা এমন একজনকে সন্দেহ করেছিল যাকে সবাই ভেবেছিল নির্দোষ, এবং সে সঠিক প্রমাণিত হয়। প্রথমে সবাই ভেবেছিল লর্ড গুলমাউথ বুড়ো হয়ে ভুলভাল কাজ করছেন, কিন্তু পলের ক্যারিয়ার তরতর করে এগিয়ে চলে। সে গোছাতে পটু ছিল, আর সেটাই ছিল তার পদোন্নতির মূল কারণ। কেস সলভ করা নয়, তার তীক্ষ্ণ বুদ্ধি মাঝে মাঝে কাজে লাগত। কিন্তু 7 বছরে সে কখনো সত্যি সত্যি কঠিন কোনো রহস্যের মুখোমুখি হয়নি। এখন তার সামনে একটা কেস, এবং সে ভাবছিল বছরের পর বছর রুটিন কাজ করে তার মগজ ভোঁতা হয়ে গেছে কিনা। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার চশমাটা পরে নেয়। ডাক্তার কাজ শেষ না করা পর্যন্ত কিছু করা অসম্ভব। সেই বিকেলে পল আর হ্যামাটন সেই ঘরে গেলেন যেখানে স্যার চার্লস তার অপ্রীতিকর কাজে ব্যস্ত ছিলেন।
টেবিলের ওপর নগ্ন দেহ, আর পাশে গুছিয়ে রাখা জামা কাপড় ও জিনিসপত্র। এসব দৃশ্য তাদের কাছে পরিচিত, তাই তাদের খুব একটা খারাপ লাগলো না। স্যার চার্লস গুনগুন করছিলেন, যা তিনি বডি চেক করার সময় প্রায় করেন। মাঝে মাঝে তুংতাং শব্দে কাঁচের বাটিতে যন্ত্রপাতি ফেলার শব্দ হচ্ছিল। বাতাসে কেমিক্যালের কড়া গন্ধ। কিছু পেলেন স্যার চার্লস? ও হ্যাঁ, খুবই সহজ ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছি। তাকে আমার আবিষ্কৃত বিষ দিয়েই মারা হয়েছে। আপনার বিষ? হ্যামারটন প্রায় চিৎকার করে উঠলেন। হাতটা গোফ থেকে সরে যায়। স্যার চার্লস হাসতে হাসতে থুতনি ঘষেন। হ্যাঁ, আমার। আমি যখন এটা আবিষ্কার করি তখন এটাকে বিষ ভাবিনি, এটা একটা ওষুধ। আমি আমার আর্টিকেলে এটার নাম দিয়েছিলাম TT1, কিন্তু আমার কলিগরা জোর করে এটার নাম দিয়েছে মার্টেলিন। যাক, নামটা আরো খারাপ হতে পারত। আর ভাবো তো, বেচারা জন্টলি এটাতেই মারা গেল। মাত্র কালকেই ক্লাবে। স্যার চার্লস খুব বেশি কথা বলতেন, এটাই ছিল তার একমাত্র দোষ। পল তাকে থামিয়ে দেয়। ওষুধ মানে কি বলতে চাইছেন? এটা এমন একটা ড্রাগ যা হার্ট আর নার্ভাস সিস্টেমকে আরও দ্রুত আর শক্তিশালী করে। কিন্তু অবশ্যই হার্টকে যদি খুব বেশি কাজ করানো হয়, ব্যাস, ওটা পুরোপুরি থেমে যায়। এখানে সেটাই হয়েছে। আর কাউকে মারতে এটার কতটা পরিমাণ লাগে? দেখো, আমি যেটা নিয়ে পরীক্ষা করেছিলাম সেটা খাঁটি শক্তিশালী সংস্করণ, আর হাসপাতালে যেটা ব্যবহার হবে সেটা খুবই দুর্বল সংস্করণ। আমি খাঁটি শক্তিশালীটার কথা বলছি। স্যার চার্লস ধীরে ধীরে বললেন, আমরা একটা ষাঁড় মেরেছিলাম এমন এক ডোজ দিয়ে যা ছিল 1 ফোঁটা জলের মধ্যে 10,000 ভাগে 1 ভাগ মেশানো ড্রাগ। হ্যামারটন সংখ্যাটা বুঝলেন না, তাই বললেন, মনে হচ্ছে অনেকখানি। কিন্তু পল অঙ্কে ভালো, সে ঠিকই বুঝল, এবং চোখ বড় বড় হয়ে গেল তার। সর্বনাশ, এত ছোট ডোজ তো খালি চোখে দেখাই যাবে না। কারেক্ট। স্যার চার্লস খুশি হয়ে উত্তর দিলেন, কিন্তু এটা কি সম্ভব? স্যার চার্লস হাসলেন। দেখছি গ্ল্যান্ড বা গ্রন্থি সম্পর্কে তোমাদের ধারণা কম। শরীরের বিশেষ গ্ল্যান্ড থেকে বের হওয়া তরলের খাঁটি রূপ খুব অল্প পরিমাণেও শরীরে বিশাল প্রভাব ফেলতে পারে। মার্টেলিন তৈরি হয় পিনিয়াল গ্ল্যান্ড থেকে, যা মস্তিষ্কের গভীরে লুকানো একটা অঙ্গ। কিন্তু ওই শয়তান এটা পেল কি করে? হ্যামারটন চিৎকার করে উঠলেন। স্যার চার্লস বললেন, দুর্ভাগ্যবশত আমি নেচার নামের বিজ্ঞান ম্যাগাজিনে এটা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করেছিলাম, যা বেশ সহজ। অবশ্যই আমি ভাবিনি এটা বিষ হিসেবে ব্যবহার করা হবে। আমাদের অপরাধী বন্ধুটি পরিষ্কারভাবেই প্রচুর পড়াশোনা করে। অদ্ভুত ব্যাপার হলো, আমার মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে জানতে পারত জন্টলি স্বাভাবিকভাবে মারা যাননি। মার্টেলিন বিষক্রিয়ার লক্ষণ দেখতে ঠিক হার্ট ফেইলিওর মতো, শুধু মার্টেলিন রক্তে অ্যাড্রিনালিন বাড়িয়ে দেয়। এটা আমি আর্টিকেলে লিখিনি। আর সাধারণত কোনো ডাক্তার হার্ট অ্যাটাকের রোগীর রক্তে অ্যাড্রিনালিন চেক করে না। তাই আপনার লোকটা চালাক হলেও সে কখনো ভাবেনি যে একমাত্র যে ব্যক্তি তার অপরাধ ধরতে পারবে সেই ব্যক্তি বডিটা পরীক্ষা করছে। অন্তত এতে বোঝা যায় সে ভুল করতে পারে। আর্টিকেলটা কি আপনার নামে ছিল? স্যার চার্লস মাথা নাড়লেন। না, ওটা আমার ছদ্মনাম হরমোনে সই করা। আমি মেডিকেল ম্যাগাজিনে ওই নামে এত লিখেছি যে যে কোনো ডাক্তার জানবে হরমোন কে। কিন্তু সাধারণ মানুষ হয়তো সরকারি ডাক্তারের সাথে নামটা মেলাতে পারবে না। পল ঘরের মধ্যে পায়চারি করছিল, গভীর চিন্তায় মগ্ন। মাঝে মাঝে সে এইভাবে চুপ হয়ে যায় যেন সে স্বপ্নচারী। তার এই আনমোনা ভাবের জন্য মাঝে মাঝে সমস্যা হতো, কিন্তু সহকর্মীরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তারা শুধু তার অসাধারণ বুদ্ধিদীপ্ত আইডিয়ার জন্য অপেক্ষা করত, যা সব সময় না হলেও মাঝে মাঝে ঠিকই বেরিয়ে আসত। হ্যামারটন জিজ্ঞেস করলেন, বিষটা কিভাবে দেয়া হতে পারে স্যার চার্লস? মুখে দিয়ে অথবা শিরায় ইঞ্জেকশনের মাধ্যমে। ইঞ্জেকশনে কাজ দ্রুত হবে। কিন্তু এটা করা হলো কিভাবে?
যার ফলে উনি ঠিক একটা নির্দিষ্ট সময়ে মারা গেলেন। হ্যামারটন অসহায় বোধ করে বললেন, বিষ কাজ করতে কতক্ষণ সময় নেয়? মুখ দিয়ে খেলে প্রায় 10 সেকেন্ড, ইঞ্জেকশন দিলে প্রায় সাথে সাথে। তাহলে এটা কিভাবে হলো? সেটা আপনাদের কাজ। একটু নিষ্ঠুরভাবেই বললেন স্যার চার্লস। তারপর তার একটু খারাপ লাগে, তাই বললেন, আপাতত একটাই উপায় আমার মাথায় আসছে, একটা খুব শক্ত খোলসওয়ালা পিল, যার ভেতরে তরল বিষ মেশানো আছে। পেটে গিয়ে খোলসটা গলে না যাওয়া পর্যন্ত ওষুধ কাজ করবে না। হ্যামারটন স্বস্তির সাথে বললেন, এক্স্যাক্টলি, ব্যাংকে পৌঁছানোর আগেই তাকে বিষ দেওয়া হয়েছিল। পল হঠাৎ থমকে তাকায়। ব্যাংকে পৌঁছানোর আগে বিষ দেওয়া হয়েছে? হ্যাঁ, এক্সকে হয়তো পিলটা গলতে ঠিক কতক্ষণ লাগবে তা হিসেব করে ওনাকে আগে থেকে খাইয়ে রেখেছিল, যাতে জন্টলি ঠিক 8:30 মারা যান। পল মাথা নাড়ল। আমার মনে হয় না এটা সম্ভব, তাই না স্যার চার্লস? সময়টা একদম মিনিট ধরে বা সেকেন্ড ধরে মেলানো, যেমনটা এই ক্ষেত্রে হয়েছে, সেটা কি সম্ভব? পুরোপুরি অসম্ভব, কারণ কতক্ষণ লাগবে তা এমন সব জিনিসের উপর নির্ভর করে যা আপনি জানতে পারবেন না। যেমন পেটের রস কত দ্রুত কাজ করবে তা প্রতি ঘন্টায় এক একজনের ক্ষেত্রে বদলায়। আপনাকে ধরে নিতে হবে সময়টা 10 মিনিট বা এমনকি 15 মিনিট এদিক ওদিক হতে পারে। যাই হোক, ব্রিগস আর থমসন এখানে আছে, আমরা তাদের জিজ্ঞেস করতে পারি। হ্যামারটন সেই 2 পুলিশ অফিসারকে ডাকলেন যারা ব্যাংকে আসার আগে পর্যন্ত জন্টলিকে পাহারা দিচ্ছিল। ব্রিগস, আমাদের মনে হচ্ছে স্যার রিচার্ড জন্টলি মারা যাওয়ার দিন সকালে কোনো পিল খেয়েছিলেন। এটা কি সম্ভব? ব্রিগস একটু ভেবে বলল, আমি বলবো এটা অসম্ভব স্যার। আপনারা জানেন আমরা সারা রাত তার ঘরে পাহারায় ছিলাম, আর তখন তিনি নিশ্চিতভাবেই কিছু খাননি। হয়তো তিনি কাপড়ে কোনো ওষুধের বাক্স রাখতেন, আর আসল ওষুধের বদলে বিষ রেখে দেওয়া হয়েছিল। না স্যার, আমরা ভেবেছিলাম এক্সকে স্যার রিচার্ডের কাপড়ে ছোট বোমা বা কিছু লুকিয়ে রাখতে পারে। তাই তার চাকর যখন আমাদের এক একটা কাপড় দিচ্ছিল, আমরা সেগুলোর পকেট চেক করেছি এবং স্যার রিচার্ডের সাথে মিলিয়ে দেখেছি কোনো ধরনের ওষুধ ছিল না। হয়তো ব্রেকফাস্টে? স্যার রিচার্ড শুধু 1 কাপ কফি খেয়েছিলেন স্যার। তিনি পরে ব্রেকফাস্ট করবেন বলে ঠিক করেছিলেন। ওকে, ধন্যবাদ ব্রিগস। হ্যামারটন তার পাকা চুলে হাত বোলালেন, তার শান্ত ভাব উধাও। আমি তো এবার জাদু টাদু বিশ্বাস করা শুরু করব। পল হাঁটা থামিয়ে দেয়ালের দিকে তাকায়। মনে হলো সে নিজের সাথেই কথা বলছে। জন্টলি ঠিক 8:30 খুন হয়েছেন। বাইরে থেকে কেউ ব্যাংক ফল্টে তার কাছে পৌঁছাতে পারেনি, তাই যেটা তাকে মেরেছে সেটা তার সাথেই ছিল। এটা কোনো পেল ছিল না, এবং সেটা এমন কিছু যা সঠিক সময়ে কাজ করত। হঠাৎ পল দৌড়ে টেবিলের কাছে চলে যায় যেখানে জন্টলির কাপড় আর জিনিসপত্র রাখা। তার লম্বা ফর্সা আঙুলগুলো জিনিসগুলোর মধ্যে ঘুরতে থাকে। তারপর সে মৃত ব্যক্তির হাতঘড়িটা তুলে ধরে, একটা ধাতব ব্যান্ডের ওপর চকচকে বস্তু। যুক্তিমতে এটাই তাকে মেরেছে। হ্যাঁ, কিন্তু কিভাবে পল? পল উত্তর দিল না। সে একটা ছোট ছুরি বের করে ঘড়ির পেছনটা খোলার চেষ্টা করল। অদ্ভুত, বিড়বিড় করল সে। তারপর একটা আতশ কাঁচ বের করল। এটা দেখে কি মনে হয়? পেছনটা পুরো সিল করা। তারপর সে শীষ দিয়ে ওঠে। দেখো, হ্যামারটন পাশে গিয়ে আতশ কাঁচ দিয়ে দেখলেন পল যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছে সেখানে ঘড়ির ধাতব বডিতে একটা ছোট টোল বা গর্তের মতো রয়েছে। এমন ছোটখাটো খুঁত তো প্রায় দেখা যায়। আমার কাছে ওটা টোল মনে হচ্ছে না। যাই হোক, চলো ঘড়িটা 8:29 সেট করি এবং দেখি কি হয়। তারা সেটাই করল এবং 8:30 বাজার অপেক্ষা করে। তারপর আঁতকে উঠল পল। দেখলে ওটা? ওই টোল থেকে খুব ছোট সুইয়ের মতো একটা তারের টুকরো, যা আতশ কাঁচ দিয়েও প্রায় দেখা যায় না, ছিটকে বেরিয়ে এসে আবার অদৃশ্য হয়ে যায়। একটা বিষাক্ত হুল। পল শ্বাস ফেলে বলল, আর এটাই নিশ্চয়ই মার্টেলিন মাখানো আছে। স্যার চার্লস, আপনি কি দেখতে পারবেন এটাতে বিষ আছে কিনা? মনে হয় পারবো। ডাক্তার স্ট্র্যাপ ধরে ঘড়িটা সাবধানে নিলেন। আমার মনে হয় ভেতরে ছোট কন্টেইনার আছে,
যার ভেতর দিয়ে সুইটা বের হয়। জীবন্ত প্রাণীর ওপর পরীক্ষা করা সবচেয়ে সহজ, কিন্তু আমি সেটা এড়িয়ে চলতে চাই। তবে আমার ব্যাগে এমন কিছু আছে যা কাজে দেবে। হ্যাঁ, এই যে বিশেষ তরলে রাখা জীবন্ত হার্টের পেশির টুকরো। তিনি দক্ষ হাতে পুলিশদের সামনে সব সাজালেন। আমি আবার ঘড়িটা সেই সময় সেট করছি, আর হুলটা বের হলে এই তো ভেজা তুলিটা ছুঁয়ে দিয়েছি। ব্যাস, এখন তুলিতে বিষ লেগে আছে এবং মার্টেলিন সহজেই জলে মিশে যায়। এখন আমি তুলিটা এই তরলে ডোবালাম আর নাড়লাম। তাদের অবাক চোখের সামনে ফ্যাকাশে পেশির টুকরোটা হঠাৎ খুব জোরে কুঁকড়ে গেল। ঘড়িটা তুলে ধরাকালীন পলের হাত উত্তেজনায় কাঁপছিল। কি অবিশ্বাস্য চালাকি! আবার ধারণা এই ঘড়িটা ওনার সাধারণ ঘড়ির বদলে রাখা হয়েছে, আর এটা দেখতে হুবহু আসলটার মতো। জন্টলি রাতে তার ঘড়ি কোথায় রাখতেন? ব্রিক্সকে আবার ডাকা হলো। তার মনে পড়ল ঘড়িটা ছিল ড্রেসিং রুমে জানলার নিচে একটা ছোট টেবিলের উপর, মৃত ব্যক্তির টাকার সাথে। জানলা কি খোলা ছিল ব্রিক্স? ব্রিক্স মাথা নাড়ে। হ্যামারটন দীর্ঘশ্বাস ফেললেন। সে মৃত লোক তার অভ্যাসের বিষয়ে জানত। পুলিশ যখন অন্য ঘরে পাহারা দিচ্ছিল তখন খোলা জানলা দিয়ে লম্বা লাঠির মাথায় হুক লাগিয়ে হয়তো ঘড়িটা পাল্টে নেওয়া হয়েছে। ঠিক আছে ব্রিক্স, তোমাদের এখানে কিছু করার ছিল না। পল চিন্তিতভাবে বলল, আমার মনে হচ্ছে এক্সকের সাথে আমাদের খেলাটা এখনো শেষ হয়নি। এটা ছিল তার নিখুঁততম অপরাধ, কিন্তু সে একটা জিনিস ফেলে গিয়েছে, এই ঘড়িটা। আমি জানি সে কখনো ভাবেনি আমরা ধরতে পারবো যে জন্টলি হার্ট ফেইলিওরে মারা যাননি, কিন্তু আসল কথা হলো ঘড়িটা আমাদের কাছে। কোনো একদিন হয়তো ঘড়িটা চালু থাকলে আর কাটা 8:30 পৌঁছালে কেউ ওই হুলটা দেখে ফেলতে পারে। তুমি কি বলতে চাইছো পল? হ্যামারটন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন। আমার মনে হচ্ছে এক্সকে এই ঘড়িটা ফেরত পাওয়ার চেষ্টা করবে। হ্যামারটন গম্ভীর হয়ে বললেন, যদি সে আদৌ করে, চেষ্টা করার একটা কারণ দিতে হবে ওকে। আমরা যদি সান্ধ্যকালীন খবরের কাগজে এই গল্পটা ছাপিয়ে দিই, পুলিশ আবিষ্কার করেছে স্যার রিচার্ড জন্টলি মার্টেলিন বিষে মারা গেছেন, এবং তারা এখন জানার চেষ্টা করছে বিষটা কিভাবে দেওয়া হলো। সান্ধ্য পত্রিকাগুলো এই খবর প্রথম পাতায় ছাপল, সাথে মেডিকেল এক্সপার্টদের সাক্ষাৎকার, যাদের বেশিরভাগই নতুন ড্রাগটা সম্পর্কে বেশি কিছু জানত না। আর তারপর বেজে ওঠে হ্যামারটনের অফিসের ফোনটা। সুপারিনটেন্ডেন্ট হ্যামারটন, আমি লেডি জন্টলি বলছি। আসলে হঠাৎ মনে পড়ল আমার স্বামী রিচার্ডের সাথে থাকা 2-3টে ছোট জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো মারা যাওয়ার সময় তার সাথে ছিল। যেমন তার ভেস্টের পকেটে আটকানো লকেটটা, যাতে আমার ছবি আছে। আমি কি কাউকে পাঠিয়ে ওগুলো আনিয়ে নিতে পারি? হ্যামারটন রাজি হলেন। ফোন রেখে তিনি অবিশ্বাসের দৃষ্টিতে পলের দিকে তাকান। লেডি জন্টলি ঘড়িটা ফেরত পেতে চাইছেন। তারপর তিনি যোগ করলেন, কিন্তু এতেই সব ব্যাখ্যা পাওয়া যায়। সে কিভাবে এত গোপন কথা জানত? সরকারি খামে চিঠি পাঠানো। পল হাসে। আপনি কি লেডি জন্টলির সাথে দেখা করেছেন? হ্যাঁ। আমি আপনাকে জিজ্ঞেস করছি হ্যামারটন, তার পক্ষে কি এক্সকে হওয়া সম্ভব? এই কেসটা নিয়ে এত ভাবার পর আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে আমি জানি এক্সকে কি ধরনের মানুষ। আমার মনে হয় আমি তাকে দেখলেই চিনতে পারবো। আমি ভুলে হতে পারি, কিন্তু আমি আমার ক্যারিয়ার বাজি রেখে বলতে পারি এটা লেডি জন্টলি বা আমার দেখা কোনো মহিলা নন। তাহলে লেডি জন্টলির অনুরোধের কি করব? অপেক্ষা করুন আর দেখুন। স্যার রিচার্ড জন্টলির জিনিসপত্র রাখা টেবিলটা হ্যামারটনের অফিসে আনা হয়। আধ ঘন্টা পর দরজায় মৃদু টোকা পড়ল এবং জন্টলির চাকর হিগিন্সকে পাঠানো হলো ভেতরে। তার পরনে কালো পোশাক, তার ফ্যাকাশে রোগা মুখ এবং বড় টাক পরা কপাল, যার পেছনে কয়েক গোছা কালো চুল। পল এগিয়ে যায়। তুমি ঠিক কোন জিনিসগুলো নিতে এসেছো হিগিন্স? এগুলো স্যার। হিগিন্স একটা কাগজ বাড়িয়ে ধরে। তাতে লেডি জন্টলি লিখেছিলেন, ছোট সোনার লকেট, রূপোর মেকানিক্যাল পেন্সিল,
সই করার আংটি, হাতঘড়ি। পল হঠাৎ কাগজ থেকে চোখ তুলে সোজা চাকরটা চোখের দিকে তাকায়। কালো চোখের মণিগুলো আকারে বেশ বড়। পল সেখানে নিজের ছোট উল্টো প্রতিচ্ছবি দেখতে পায়। সেই মুহূর্তে তার একটা অদ্ভুত অনুভূতি হয় যে সে এমন কারো সামনে দাঁড়িয়ে যে তার থেকে সম্পূর্ণ আলাদা, হয়তো আরও বেশি বুদ্ধিমান এবং বেশি শক্তিশালী। কিন্তু দুঃখজনকভাবে তার মধ্যে একটা সাধারণ গুণের অভাব রয়েছে যা প্রতিটি শিশুর মধ্যেও থাকে। সেই মুহূর্তে পল জানত সে এক্সকের সামনে দাঁড়িয়ে আছে। হিগিন্স তখন চোখ নামিয়ে নেয়। পাশের ঘরে অপেক্ষা করো হিগিন্স, ওকে নিয়ে যাও ব্রিগস। পল বলল। সে পুলিশ অফিসারকে একটা গোপন ইশারা করে, যার মানে লোকটাকে অনুমতি ছাড়া যেতে দেওয়া হবে না। এটার জন্য আমাদের অনুমতি নিতে হবে, সে হিগিন্সকে বোঝানোর চেষ্টা করে বলল। এটা করার আবার কি দরকার ছিল? হ্যামিল্টন একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন। পল পদমর্যাদায় তার জুনিয়র হলেও তাদের পদের পার্থক্য এতই কম ছিল যে পল সবসময় তাকে পুরোপুরি সম্মান দেখাত না। ওই লোকটাই এক্সকে, বলল পল। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি জানি, আমি হাড়ে মজ্জায় সেটা টের পাচ্ছি। সেটা তুমি প্রমাণ করতে পারবে? হ্যামিল্টন জিজ্ঞেস করলেন, যা ছিল খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। সেটা অন্য সমস্যা। পল চুলে হাত চালাতে চালাতে বলল, আমি কি লেডি জন্টলিকে ফোন করতে পারি? সে অবাক হওয়া বিধবাকে বেশ কয়েকটা প্রশ্ন করল। লকেট আনানোর আইডিয়াটা কিভাবে এলো? ওটা হিগিন্সের সাথে কথা বলার সময় উঠেছিল। সে কি পরামর্শ দিয়েছিল? ও না, তিনি নিশ্চিত এটা তার আইডিয়া। হিগিন্স কি লিস্ট করতে সাহায্য করেছিল? হ্যাঁ, করেছিল। হাতঘড়ির ব্যাপারে তার মনে নেই। পল রেগে ফোনটা রেখে দেয়। লোকটা মানুষ চিনতে ওস্তাদ। অবশ্যই আইডিয়াটা তার, কিন্তু সে লেডি জন্টলির সাথে কথা এমনভাবে ঘুরিয়েছে যে মনে হবে আইডিয়াটা মহিলার। তিনি যা বলবেন তা আদালতে টিকবে না, বরং সেটা ওকেই সাহায্য করবে। আমরা ওকে ধরব কিভাবে হ্যামিল্টন? হতাশার সাথে বলল পল। ওকে 3-4 ঘন্টা আটকে রাখো, এর মধ্যে আমি সব লোক লাগিয়ে দিচ্ছি। হিগিন্সকে আসলে 48 ঘন্টা আটকে রাখা হয়। এই সময়ে তার ঘর, জামা কাপড় এবং অতীত জীবন খুব দক্ষভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হলো, এবং তারা কিছুই পেল না। তার জামা কাপড় বা ঘরে এক্সকের সাথে সংযোগের কিছুই নেই। সে গরিব কিন্তু সৎ বাবা মায়ের ছেলে এবং সারা জীবন চাকরের কাজ করে গেছে। কিন্তু অবশ্যই পল বলল, এক্সকের কাছ থেকে তো এটাই আশা করা যায়। সে জিনিয়াস, অপরাধ জগতের শিল্পী, যার বুদ্ধি প্রচুর কিন্তু নীতিবোধ একদম নেই। সে সম্ভবত সাধারণ বোরিং চাকর হিসেবে অভিনয় করতে ভালোবাসত, যে সব সময় বিনয়ী এবং শ্রদ্ধাশীল। আর তার ফাঁকে সে দেশের সবচেয়ে ধনী আর ক্ষমতাধর মানুষদের ওপর তার শয়তানি ক্ষমতা ফলাত। ছুটির সময়ে সে এমন কেউ হয়ে উঠত যাকে আমরা কল্পনাও করতে পারি না, যার হয়তো প্রচুর সম্পদ আছে এবং হয়তো খুব সম্মানিত নাম। কোনো সূত্র ছাড়া আমরা কিভাবে সংযোগ খুঁজে পাব? হিগিন্স এমনভাবে এক্সকে সেজেছিল যাতে কোনো চিহ্নই না থাকে। তাহলে আমরা কি করব পল? হ্যামিল্টন জিজ্ঞেস করলেন। ওকে যেতে দেওয়া আর কি, পল তিক্ত গলায় বলল। ভয় দেখানো আর খুন করতে দাও ওকে, আর আমরা দাঁড়িয়ে দেখি। তুমি কি বুঝতে পারছো এক্সকে কে ছেড়ে দেওয়ার মানে কি হ্যামিল্টন? এটা আইন শৃঙ্খলা শেষ। অপরাধীরা রাজত্ব করবে, কারণ এক্সকের সফলতার দেখা দেখি হাজার হাজার কপিরাইট ক্রিমিনাল জন্মাবে, আর হাজার হাজার ধনী মানুষ তাদের ভয়ে কাঁপবে। তাদের মাথায় চলবে জন্টলির মৃত্যুর কথা। কিছুক্ষণ সব চুপচাপ। পল হঠাৎ চেয়ার সরিয়ে বলল, আমার একটা আইডিয়া আছে, ওকে পাঠাও। হিগিন্স ভেতরে আসে। সে ছিল শান্ত ও শ্রদ্ধাশীল এবং তার চোখ বিনীতভাবে নিচে নামানো। আশা করি আপনারা প্রমাণ পেয়েছেন যে আমি নির্দোষ, স্যার। অভিযুক্ত হওয়াটা আমার জন্য খুব বড় ধাক্কা ছিল, বিশেষ করে যেখানে আমি আমার প্রভুর প্রতি এত অনুগত ছিলাম।
সেই সাথে প্রভুর গোপন কাগজ পড়তে আর মেইল ব্যবহার করতেও খুব ওস্তাদ। হ্যামাটন ফেটে পড়লেন। হিগিন্স পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বিনীতভাবে হাসল। না স্যার, আমি এমন করার কথা স্বপ্নও ভাবি না। পল হ্যামাটনের রাগের কথায় পাত্তা দিল না। সে চকচকে হাতঘড়িটা স্ট্র্যাপ ধরে দোলাচ্ছিল। হিগিন্স, তুমি কি এই ঘড়িটা একটু হাতে পড়বে? হিগিন্স ঘড়ির দিকে এবং পলের চোখের দিকে তাকায়। দুজনেই 1 মিনিট চুপ করে রইল। হ্যামাটনের মনে হলো তিনি পল আর হিগিন্সের মধ্যে মনের এক অদৃশ্য লড়াই দেখছেন। তার নিজেকে আসবাবপত্রের মতো মনে হচ্ছিল, যেন তিনি তাদের নাটকের অংশই নন। হিগিন্স অবশেষে বলল, আমার সমস্যা হবে কেন? আমিও ভেবেছিলাম হবে না। একজন নির্দোষ মানুষের সমস্যা হওয়ার কথা না। হাতটা বাড়াও। চোখের পাতা না ফেলে হিগিন্স বলল, তবে এটা আমার কাছে বোকা বোকা লাগছে। হাত বাড়াও। হিগিংস হাত বাড়াল। অপরাধের সন্দেহভাজন হওয়া খুব ভয়ঙ্কর হিগিংস। পল স্বপ্নালু গলায় বলতে লাগে, বিশেষ করে এক্সকে হিসেবে সাসপেক্ট হয়ে দাঁড়ানো। ভাবো তো, দিনরাত সব জায়গায় তোমাকে অনুসরণ করা হচ্ছে। এক মুহূর্তের শান্তি নেই। তুমি যা করবে সব খতিয়ে দেখা হবে। ক্ষমতাধর মানুষদের গোপন প্রভু হওয়ার স্বাধীনতা আর নেই। অন্যরূপে ফেরার আর সুযোগ নেই। সবসময় ভুল করার ভয়, সবসময় নিজেকে একটা ছোট তাড়া খাওয়া পশুর মতো মনে হওয়া। আমি জানি না আপনি কি বলছেন। হিগিন্স ঠান্ডা গলায় বলল। সে ঘড়ির দিকে তাকায়। দেখুন, এটায় সময় ভুল আছে। এটা বলছে 8:28, আর আপনার ঘড়িতে মাত্র 4:15। হঠাৎ হ্যামাটন বুঝলেন এই অদ্ভুত কথোপকথনের মানে কি। পল হিগিন্সকে ফাঁদে ফেলেছে। হিগিন্স নির্দোষ হলে ঘড়ির কাঁটা প্রাণঘাতী সময়ের দিকে এগোলেও তার কিছু এসে যাবে না। কিন্তু সে যদি দোষী হয়, তাহলে 8:30 বাজার আগেই তাকে ওটা খুলে ফেলতে হবে, না হলে সে মারা যাবে। কি ভয়ঙ্কর ঝুঁকি যদি হিগিন্স নির্দোষ হতো। কিন্তু অবশ্যই পল কাঁটাটা অকেজো করে রেখেছে। এটা একটা দুর্দান্ত চাল। ঘড়ির কাঁটা নিয়ে ভেবো না, পল ধারালো গলায় বলল। ঘড়িটা চলছে, সেটাই আসল কথা। এক্সকে একজন মহান লোক ছিল। পল আবার স্বপ্নালু গলায় বলল, আর আমার মনে হয় না এমন জীবন তার ভালো লাগতো। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের ভয় দেখানোর পর একটা টেনশনগ্রস্ত তাড়া খাওয়া পশুর মতো জীবন। এক্সকে একজন শিল্পী ছিল, আর সে জানত কখন একটা শিল্পকর্ম শেষ হয়। হিগিন্সের চোখে একটা বুনো ভাব ফুটে ওঠে। তার ঠোঁট শক্ত হয়ে যায়। তার ফ্যাকাশে রোগা মুখ অবিশ্বাস্যভাবে বদলে গেল। সেটা পরিণত হলো এক পাগলের মুখে, বা এমন এক সাধুর মুখ যে এমন কোনো পাপ করেছে যা ক্ষমার অযোগ্য। হ্যাঁ, সে শিল্পী ছিল। সে চিৎকার করে উঠল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী। তার মুখ লাল হয়ে যায়। তার হাতগুলো শূন্যে নড়ে ওঠে। সে চেয়ার থেকে গড়িয়ে পড়ল নিচে। 2-1 বার কাঁপার পর স্থির হয়ে গেল তার শরীর। সে মারা গেছে। হ্যামাটন আতঙ্কে লাশের দিকে তাকালেন। পল, তুমি এ কি করলে? আমি ভেবেছিলাম এটা একটা ফাঁদ। আমি ভেবেছিলাম সে ঘড়িটা খুলে ফেলে নিজেকে দোষী প্রমাণ করবে। একদমই না, পল বলল। লড়াইয়ের ধকলে সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং মনটা খুব খারাপ লাগছিল তার। আমি জানতাম হিগিন্সই এক্সকে, আর সে জানত যে আমি সেটা জানি। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যদিও আমরা প্রমাণ করতে পারবো না সে দোষী, তবুও সারা জীবন আমাদের নজরদারিতে থাকার চেয়ে মরে যাওয়া তার জন্য ভালো। দেখো, আমি অপরাধীর বিশাল ইগোর ওপর বাজি ধরেছিলাম। এটা একটা ব্লাফ বা ধোঁকা ছিল, কারণ আমরা আসলে তাকে আজীবন নজরে রাখতে পারতাম না। কিন্তু তারপরেও আমি জিতেছি। আমাদের রিপোর্ট লিখতে হবে, পল তারপর বলল। তাতে লেখা থাকবে, জিজ্ঞাসাবাদ চলাকালীন বন্দী দোষ স্বীকার করে এবং টেবিল থেকে ঘড়ি নিয়ে আত্মহত্যা করে নেয়, যা প্রমাণ করে ওটাই ছিল স্যার রিচার্ড জন্টলিকে মারার অস্ত্র। রিপোর্টটায় কোনো মিথ্যে থাকবে না, কারণ হিগিংসের শেষ কথাগুলো ছিল স্বীকারোক্তি।
হ্যামারন ছাড়া কেউ কখনো জানতে পারেনি যে সেটা ছিল খুন, পলের ব্যক্তিগত খুন। কিন্তু আমি বলছি এটা আত্মহত্যা ছিল। পল হ্যামারটনের রসিকতায় খুব একটা খুশি না হয়ে উত্তর দিত। এক্সকের কথা আর শোনা যায়নি, কিন্তু একটা নির্দিষ্ট হোটেল এমন এক রহস্যময় আগন্তুককে মিস করত যার উদয় হতো হঠাৎ করে, যে প্রচুর টাকা খরচ করত আর তারপর আবার উধাও হয়ে যেত। শুনছিলেন ক্রিস্টোফার সেন্ট জন স্প্রেগের লেখা কাহিনী মৃত্যুর সময় 8:30। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।